নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর, কেন নরেন্দ্র মোদী সেটা এখনই চান, আর তারেক রহমান কেন তাড়াহুড়ো চান না, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। এবং এই যে সফর যেটা হতে যাচ্ছিল, সেই সফর না হওয়ার ফলে বাংলাদেশের শেষ পর্যন্ত কি লাভ কি ক্ষতি হলো, বিষয়টা একটু বড়। আমি চেষ্টা করি একটু সংক্ষেপে আলোচনাটা রাখার জন্যে। আমি প্রথমে আপনাদের একটি ঘটনা বলি। সেটি হচ্ছে যে আজ অর্থাৎ শুক্রবার ভারতের রাষ্ট্রপতির যে অফিস, রাষ্ট্রপতি ভবন, তারা দুপুরে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে আগামীকাল শনিবার অর্থাৎ 22 সেপ্টেম্বর এই দিনে রাষ্ট্রপতি ভবনের উঠোনে প্রতি শনিবার যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে অনুশীলন হয়, সেই অনুশীলনটি হবে না। কেন হবে না? না হবে না এই জন্যে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে যে মহড়া দরকার হবে, অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের লনে তাকে যে মহড়া সম্বর্ধনা দেওয়া হবে, তার জন্যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনাবাহিনী আরো যারা যারা থাকবেন তাদের একটা মহড়া হবে। ফলে নির্ধারিত সাপ্তাহিক মহড়াটি হবে না, শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য মহড়া হবে। এই কথাটি বলার অর্থ এটাই যে ভারত সরকারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি কতটা আন্তরিকভাবে এবং কতটা গুছিয়ে গোটা বিষয়টিকে পরিকল্পনা করা হয়েছিল, এই বিজ্ঞপ্তি তার একটি প্রমাণ। পরবর্তী সময় অবশ্য বিজ্ঞপ্তিটি তারা প্রত্যাহার করে নেয়, কারণ ইতিমধ্যে সকলে জেনেও গিয়েছেন যে তারেক রহমান তিনি এখনই আসছেন না। আমার সঙ্গে গতকাল মেসেজে খানিকটা কথা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের বিদেশ মন্ত্রকের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী। এখন তার বলা চলে যে তার পরামর্শ, তার বক্তব্যের ওপরে অনেকটা বিদেশ নীতি এখন অনেকটা চালিত হয়। তো তার সঙ্গে যে মেসেজে যে কথা হলো, সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে তারেক রহমান তিনি ব্রিক্স অর্থাৎ আগামী মাসে যে দিল্লিতে যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, এরকম কোন সম্মেলন বা রাষ্ট্রসংঘে আগামী মাসেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক, এইরকম জায়গায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে কোনো বৈঠক তিনি করতে আগ্রহী নন, অর্থাৎ বাংলাদেশ সরকার সেটা চায় না। বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক সফর দিয়েই শীর্ষ সম্মেলন শুরু করতে চায়, অর্থাৎ তারেক রহমান প্রথম ভারতে আসবেন, সেটা হবে দ্বিপাক্ষিক সফর, এটাই তারা চান। কিন্তু তারা তাড়াহুড়ো চান না, অর্থাৎ এখনই তারেক রহমান আসছেন না, এই কথাটি তিনি স্পষ্ট করেছেন। আর তিনি বাংলাদেশ সরকারের যে সংবাদ সংস্থা, সেখানে একটি সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন, আমি সেটা আপনাদেরকে একটু শোনাই। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর ভারত সফর তখনই হতে পারে যখন পারস্পরিক বিশ্বাস, আস্থা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, কূটনৈতিক আলোচনা এবং সম্মানজনক আমন্ত্রণের ভিত্তিতে একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এখন এই যে কথাগুলি উনি বলেছেন, উনি ওনার দেশের স্বার্থে নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে বলেছেন, কিন্তু আমি কূটনৈতিক বিষয়ে যারা পারদর্শী ব্যক্তি, যারা একটু বিশেষজ্ঞ, আমি দুদেশেরই এই ধরনের লোকজনদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে এটা এমন কতগুলি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে এবং এমন কতগুলি কথা বলা হচ্ছে, যেগুলি যে কোনো সময় যে কোনো সরকার নাকচ করতে পারে। অর্থাৎ ভারত সরকার কোনো একটা প্রস্তাব বাংলাদেশকে দিল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকার যদি মনস্থির করে থাকে যে না, এখনই তারেক রহমান ভারতে যাবেন না, তাহলে তারা বলতে পারেন যে ভারতের এই প্রস্তাবটি আমাদের কাছে স্বয়ংসম্পূর্ণ মনে হচ্ছে না। অর্থাৎ যে কোনো সময়তেই সেই আমন্ত্রণটি যতটাই আন্তরিক হোক না কেন, যতটাই বাংলাদেশের প্রতি মর্যাদাপূর্ণ হোক না কেন, বাংলাদেশের সরকার তারা যদি মনে করে অদৃশ্য কোনো কারণে, যে কথা তারা সরকারিভাবে বলবে না কিন্তু অনুমান করা যায়, এমন কোনো কারণে যদি তারা না আসতে চান,
তারেক রহমান যদি ভারতে না আসতে চান, তাহলে কখনোই হুমায়ুন কবির যে কথাগুলি বলেছেন এর কোনো ফয়সালা হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে গত রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে কথা বলাও হয়েছিল যে শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ আসমান হদির হত্যাকারীদের প্রত্যর্পণ, এই সমস্ত বিষয়ে বাংলাদেশ সরকার স্পষ্ট বক্তব্য চায়। ভারত সরকারের তরফে তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল যে ভারত সরকার এগুলোকে কখনোই নস্যাৎ করে না, কিন্তু এগুলি আইনি এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে, অর্থাৎ ভারতের বক্তব্য একটি সময় সাপেক্ষ ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যখন বলছে যে তারা তাড়াহুড়ো চান না তারেক রহমানের সফরে, আবারও বলি দ্বিপাক্ষিক সফরকে নস্যাৎ করেননি হুমায়ুন কবির, বরং তিনি বলেছেন যে দ্বিপাক্ষিক সফর দিয়েই তারেক রহমানের ভারত সফর হবে বা নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে। অন্য কোনো দেশে বা ভারতেই অন্য কোনো অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ হোক, এটা তারা চান না। তারা চান দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হোক, দ্বিপাক্ষিক সফরেই হোক। এটা ভালো বিষয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে এখনই চান না, আর ভারতের তরফে বলা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনই চান। ঢাকায় বাংলাদেশের মানে কর্মরত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি তো একটি অনুষ্ঠানে প্রকাশ্যেই বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই কথা জানিয়েছেন যে তিনি যেন বাংলাদেশ সরকারকে জানান যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য খুবই আগ্রহী, এবং তারেক রহমান যদি ভারতে আসেন তাহলে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার এই যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানের কথা বলেছে, এখান থেকে ভারত সরকারের একটা বিষয় স্পষ্ট যে তারেক রহমান তিনি যদি ভারতে আসেন তাহলে তিনি যাতে মাথা উঁচু করে মানে দেশে ফিরতে পারেন, তার গ্যারান্টি কিন্তু ভারত সরকার দিচ্ছে। এইটা সচরাচর কূটনীতিতে এত দূর কথা কখনো কোনো সরকার বলে না। তার কারণ একজন রাষ্ট্রপ্রধান যদি নাই আসেন তাতেই বা কার কি এলো গেল, কিছুই এলো গেল না, কিন্তু তাও ভারত সরকারের তরফে এই বার্তাটি দেওয়া হয়েছে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা। এই সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা মানে কি এটা যে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এলে তাকে 5 স্টার হোটেলে রাখা হতো, তারেক রহমান এলে তাকে 7 স্টার হোটেলে রাখা হবে? বিষয়টা মোটেই তা নয়। বিষয়টি এটাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সবসময় বাংলাদেশে একটু প্রয়োজনের অতিরিক্ত রাজনীতি হয়। বিরোধীর শিবিরে যারাই থাকে তারা হিসেব কষতে বসে কি নিয়ে উনি ফিরলেন। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতে এলে পরেই দেখা যেত বিএনপি 1, 2, 3, 4 করে মেলাতে বসতো যে কি কি উনি সংগ্রহ করে এনেছেন, কোন কোন দাবি আদায় করে এনেছেন, কোন কোন বিষয়ে মানে ভারতের কাছ থেকে সুবিধা পেয়েছেন। আমার যেটা মনে হয়, আমি ভারত সরকারের তরফে তো বলতে পারি না, কিন্তু সরকারি লোকজনদের সঙ্গে কথা বলে যেটা মনে হয় যে নরেন্দ্র মোদী এই বার্তাটি দিয়েছেন যে গঙ্গা চুক্তি 30 বছর আগে যেটা শেখ হাসিনার নেতৃত্বে সম্পাদিত হয়েছিল, সেই চুক্তিতে তারেক রহমানকেও যাতে মুখ রক্ষা হয় তার জন্য কিছু বাড়তি জল বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ভারত সরকার ভাবনা চিন্তা করছে। এটাই আমি ভারতের বিভিন্ন সংশ্লিষ্ট মহল থেকে আভাস পাচ্ছি যে তিনি যাতে এই যে চুক্তি যেটা এই বছরই ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, সেই চুক্তির পুনর্নবীকরণে তিনি যাতে খানিকটা বাড়তি জল ভারতের কাছ থেকে পেতে পারেন, ভারত সরকার সেই ব্যাপারে উদ্যোগ নেবে। এবং একটা অনুকূল পরিস্থিতি এর জন্য কিন্তু ভারতে আছে, সেটি হচ্ছে যে গঙ্গার জল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা করতে পারে যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার। এই দুটি রাজ্য তারা গঙ্গার একেবারে নিম্ন অববাহিকায় অবস্থিত। বিহারে এখন বিজেপিরই সরকার, পশ্চিমবঙ্গ এখন বিজেপিরই সরকার, যেটাকে বিজেপি বলছে ডাবল ইঞ্জিন সরকার। নরেন্দ্র মোদী যদি ইচ্ছা প্রকাশ করেন যে বাংলাদেশকে গঙ্গার খানিকটা বাড়তি জল দেওয়া হবে, তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির নেতা সম্রাট চৌধুরী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তারা কি আপত্তি করবেন? মোটেই আপত্তি করবেন বলে মনে হয় না। এখন এই আপত্তি তারা করতে পারেন 1 বছর 1.5 বছর পর যদি বিষয়টি আলোচনায় আসে,
তখন তারা আপত্তি করতে পারেন। তার কারণ এখন পশ্চিমবঙ্গের নতুন সরকার, বিহারেও তুলনামূলকভাবে একটি নতুন সরকার। বিহারের সরকারটির বয়স 1 বছরের কাছাকাছি, পশ্চিমবঙ্গ সরকারের বয়স মাত্র 3 মাস। এখন দুই রাজ্যেই কিন্তু বিরোধীরা খুব বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই সময় চুক্তি সম্পাদন হলে পরে বিরোধীদের তরফে বড় ধরনের কোনো আন্দোলন সংগ্রাম বিরোধিতা করার অবকাশ কম। কিন্তু 1 বছর 1.5 বছর মাথায় যখন পরিস্থিতিটা বদলে যাবে, তখন শুভেন্দু অধিকারী বা বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পক্ষে আলোচনা ইনিশিয়েট করা, সায় দেওয়া কঠিন হবে। তারেক রহমান এলে পরে তিস্তা চুক্তির যে বিষয়টি, যেটা প্রায় 24 বছর ধরে, এই 14 বছর ধরে যে আলোচনা থমকে আছে, সেই আলোচনাটা তিনি অন্তত শুরু করে দিয়ে যেতে পারতেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ একটা প্রাপ্তি। কিন্তু আমি ইতিপূর্বে একটি ভিডিওতে বলেছি, আমি বাংলাদেশেও বেশ কয়েকজন বিশেষজ্ঞ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5জন অধ্যাপকের বক্তব্য বাংলাদেশের প্রথম সারির মিডিয়াতে প্রকাশিত হয়েছে, যেখানে তারা বলছেন যে তারেক রহমানের ভারত সফরে না যাওয়াটা এটা পপুলিস্ট সিদ্ধান্ত, ডোমেস্টিক পলিটিক্স, অর্থাৎ ঘরোয়া রাজনীতিতে একটা জনপ্রিয় অবস্থান নেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। আমি আগের ভিডিওতে বলেছি যে এমন সময় তারেক রহমানের সরকারের 6 বছর পূর্তি হচ্ছে, যখন বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট নিয়ে তুমুল অস্বাভাবিক পরিস্থিতি। ফলে এই সময় ভারত বিরোধিতা একটা বড় অস্ত্র, অনেকটা মলম দেবে এই জনমনে। তার কারণ বাংলাদেশে একটা বড় অংশ আছেন যারা স্বভাবগতভাবে ভারত বিরোধী, ভারতের কোনো কিছুই তারা ভালো দেখেন না। ফলে তারা অন্তত খুশি হবে, অন্তত একটা অংশকে সরকার খুশি রাখতে পারবে। কিন্তু এতে কি বাংলাদেশের রাষ্ট্রের কোনো সুবিধা হলো? বাংলাদেশের নাগরিকদের কি কোনো সুবিধা হলো? দুটি দেশের মধ্যে যে অভিন্ন নদীগুলি প্রবাহিত হচ্ছে, তার ন্যায্য হিস্সা তো বাংলাদেশের পাওনা। সেই হিস্সা আদায় করার জন্য তারেক রহমানের জন্য এই সফরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে সুযোগটা তিনি হাতছাড়া করলেন। তিনি এমন কিছু কথা তার সরকারের তরফে বলা হচ্ছে যেটা এক প্রকার দরজা বন্ধ করে দেওয়ার মতন। কিন্তু কূটনীতিতে বলা হয় যে দরজা কখনো বন্ধ করতে নেই, বা আলোচনায় কখনো দাড়ি টানতে নেই বা ফুল স্টপ দিতে নেই। সবসময় কমা দিতে হবে, কোলন, সেমিকোলন এই দিয়ে শেষ আলোচনাকে থামাতে হবে। কখনো ফুল স্টপ দেওয়া যাবে না, সব দরজা বন্ধ করা যাবে না, অন্তত জানলার একটা পাল্লা হলেও খোলা রাখতে হবে। কিন্তু তারেক রহমানের সফর নিয়ে বাংলাদেশ সরকারের যে বক্তব্য, সেটা কিন্তু প্রায় দরজা বন্ধ করে দেওয়ার মতো, অন্তত আপাতত দরজা বন্ধ। এটা ভারতের পক্ষেও কিন্তু যথেষ্ট একটা সুখদায়ক অভিজ্ঞতা হলো না, এবং গোটা কূটনৈতিক মহল এটা দেখলো, এবং তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াগুলি ছিল সেখান থেকে সরে এসে এখন এই বক্তব্য অনেক বেশি প্রতিষ্ঠা পাচ্ছে যে এই ভারত বিরোধিতাতে বা ভারতে না যাওয়াতে বাংলাদেশের লাভটা কি হলো। শেখ হাসিনার বিষয়টি সবাই জানে যে এটা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত হওয়ার নয়। ভারত কখনো বলেওনি যে না, তোমাদের বক্তব্য আমরা শুনবো না। তাহলে একটা এমন বিষয়, যে বিষয়টা সকলেই জানেন দীর্ঘমেয়াদের, সেইটাকে আমরা যখন হাতিয়ার করা হয়, তখন বোঝা যায় যে এই যে ভারত সফরে না আসা, এটা পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এর সঙ্গে রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের বা রাষ্ট্রীয় স্বার্থ সেইভাবে জড়িত নয়। আমি এবার আসি, অনেকেই এটা বলছেন যে ভারত সরকার একটু বেশি করছে, বিশেষ করে বর্তমান হাই কমিশনারের বক্তব্য, তার দেহের ভাষা, তার বক্তব্য, এই সবগুলো নিয়ে অনেকে মনে করছেন যে এত কেন ভারত সরকার এত কেন উদ্গ্রীব তারেক রহমানকে নিয়ে আসার পেছনে কি কোনো রহস্য আছে? অনেকেই রহস্য খুঁজছেন যে অদৃশ্য কোনো রহস্য আছে। আমার জানা নেই কোনো অদৃশ্য রহস্য, কিন্তু সাধারণভাবে মনে হয় একটা তো বাণিজ্যিক স্বার্থের বিষয় অবশ্যই আছে। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে ব্যবসা করেন, এবং ভারতের কিছু রেস্ট্রিকশন বাংলাদেশের ওপর আছে যেগুলো বাংলাদেশ সরকার চাইছে প্রত্যাহার করা হোক। এগুলি প্রত্যাহার করার জন্য কিন্তু একটা মুখোমুখি বৈঠকের বিষয় আছে, অর্থাৎ ভারত সরকারকেও কিছু নীতিগত অবস্থান নিতে হবে, যে নীতিগত অবস্থানটা শীর্ষ
পর্যায়ের আলোচনা হলে পরে ভালো হয়, অর্থাৎ সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আলোচনা হলে ভালো হয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার মনে হয় যে ভারত সরকার ইউনূস জমানার সময় থেকেই যে বিষয়গুলো নিয়ে, বাংলাদেশের যে বিষয়গুলি নিয়ে উদ্বিগ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তারেক রহমানকে অন্তত মুখোমুখি বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা জানাতে চান। তারপর তারেক রহমান দেশে ফিরে গিয়ে কি করবেন সেটা তার বিষয়, তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে যদি কথা হয়, তাহলে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে অন্তত ভারতের উদ্বেগের কথা সর্বোচ্চ স্তর থেকে বাংলাদেশের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়া যায়। সেটি হচ্ছে যে জঙ্গি কার্যকলাপের বিষয়টি তো আছেই, বাংলাদেশের চীনের ঘনিষ্ঠতা, এটা ভারত কখনোই ভালোভাবে নেবে না, তারও সেফটি সিকিউরিটির বিষয় আছে। ভারত চাইবে যে বাংলাদেশ চীনের সঙ্গে তার আর্থিক লেনদেন যা থাকে থাকুক, কিন্তু বাংলাদেশ যেন চীনকে নিয়ে বা চীন যেন বাংলাদেশকে কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তার কারণ বাংলাদেশের প্রায় 90% এলাকা জুড়েই ভারত আছে, ফলে এটা ভারতের একটা সঙ্গত উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। ফলে এটাও কিন্তু সর্বোচ্চ স্তর থেকেই বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বকে বলা প্রয়োজন। আবার বাংলাদেশ যে ধরনের সামরিক তৎপরতার মধ্যে জড়াচ্ছে, বিশেষ করে এখন জানা যাচ্ছে যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সদ্য গত 7 আগস্ট যে চুক্তিটা হয়েছে, যেটাকে মক্কা প্রতিরক্ষা চুক্তি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে একটা পক্ষ মানে এই 3 দেশের মধ্যে একটি দেশ আক্রান্ত হলে বাকি 2টি দেশও ধরে নেবে যে তারাও আক্রান্ত এবং 3 জন 3 জনকে সহযোগিতা করবে, যেটা ন্যাটোর 5 নম্বর ধারাতেও যে বিষয়টি বলা আছে। এই জোটে বাংলাদেশকেও সংযুক্ত করার একটা প্রচেষ্টা আছে এবং তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে ক্রমবর্ধমান সামরিক বোঝাপড়া, এটা নিয়েও কিন্তু ভারত সরকার উদ্বিগ্ন। ফলে ভারতের এই উদ্বেগের জায়গাগুলো ভারত গোপন করে না, ভারত খোলাখুলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা চায় এবং ভারত তার বক্তব্য বলে দেবে যে কেন বাংলাদেশের এই পথে না এগোনোটা বাংলাদেশের স্বার্থের জন্য অত্যন্ত জরুরি। এগুলি ভারতের দিক, যে কারণে নরেন্দ্র মোদী খুব খোলাখুলি বলেছেন যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠকে বসতে চান। বৈঠকে বসলে এই কথাগুলি তাকে সরাসরি বলা সহজ, এটা রাষ্ট্রদূতকে দিয়ে বলা, হাই কমিশনারকে দিয়ে বলা বা বিদেশ মন্ত্রী স্তরে বৈঠকের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একেবারে হাইয়েস্ট স্তর থেকে এই কথাগুলি যাওয়া। বাংলাদেশের স্বার্থের বিষয়টি নিয়ে আরো কতগুলি কথা আছে, যেমন বাংলাদেশের যে বিশেষজ্ঞরা বলেছেন, আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 জন অধ্যাপকের বক্তব্য আমি বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় দেখেছি, আরো কয়েকজন সাবেক সচিব যারা বাংলাদেশ সরকারের সাবেক সচিব, তাদের বক্তব্য আমি দেখেছি। তাদের বক্তব্যের মূল সুর হচ্ছে যে এইটা পপুলিস্ট সিদ্ধান্ত, জনপ্রিয়তার সিদ্ধান্ত, এটা রাষ্ট্রের স্বার্থের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা বলছেন যে যে ধরনের জ্বালানি সংকটে বাংলাদেশ পড়েছে, যে ধরনের বিদ্যুৎ সংকটে বাংলাদেশ পড়েছে, তাতে পৃথিবীর আর যে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের যত ভালো সম্পর্কই হোক না কেন, ভারতের সঙ্গে সম্পর্কটাকে আরো উন্নত করার থেকে কোনোটাই বিকল্প নয়। চীন যদি বাংলাদেশকে 100% জ্বালানি সরবরাহ করার প্রতিশ্রুতি দেয় এবং দেয়ও, তাহলেও ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তি এবং জ্বালানি নিয়ে বোঝাপড়া কখনোই অনিশ্চয়তার মধ্যে ফেলা উচিত নয়। এবং ভারত এক পরীক্ষিত বন্ধু, যে বাংলাদেশ যখনই বিপদে পড়ছে, এই তারেক রহমানের সরকারের ক্ষেত্রে দুবার এই পরিস্থিতি হলো, যখন ভারত কয়েক ঘন্টার মধ্যে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে বাংলাদেশে শত শত লিটার, হাজার হাজার লিটার, কয়েক লক্ষ লিটার তারা ডিজেল সরবরাহ করেছে। আগামী দিনে যেমন সম্প্রতি কাঁচা লঙ্কার সংকট হয়েছিল, দিয়েছে, অতীতে পেঁয়াজের সংকট হয়েছিল, দিয়েছে। আমি মনে করি না এগুলো কোনো দান খয়রাতি বা এগুলো কোনো দয়া দাক্ষিণ্য। 2টি দেশ পাশাপাশি থাকলে একে অপরের প্রয়োজন মেটাবে, এটাই স্বাভাবিক। এবং তার বিনিময়ে তো বাংলাদেশ অর্থও দেবে, এমন নয় ভারত এগুলি বিনে পয়সায় দিচ্ছে। কিন্তু বিনে পয়সায় দিক আর যেভাবেই দিক, সম্পর্ক যদি না থাকে, একজন যদি আরেকজনের প্রতি মানে মুখ দেখা দেখির মানে না করার বার্তা দিয়ে থাকে, তাহলে আগামী দিনে সম্পর্কটা সত্যি কোন দিকে এগোবে, এটা একটা বড় সমস্যা। আমি শেষ করি এটা বলেই যে ভারত সরকারের তরফে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল যে এই যে সপ্তাহটি, আজকে শুক্রবার শেষ হয়ে গেল, এই শনি রবি
সোম এইরকম সময় তারেক রহমান ভারতে আসবেন এইটা ধরে নিয়েই প্রেসিডেন্ট প্যালেসে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে অভ্যর্থনার প্রস্তুতির জন্য আগামীকাল শনিবার ছিল মহড়া নির্ধারিত ছিল। ফলে ভারত একেবারে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। হঠাৎ করেই বাংলাদেশ যেভাবে দরজা বন্ধ করে দিল যে আমরা এখনই এই সফর চাই না, এটা কূটনীতিতে ভালো দৃষ্টান্ত নয়। এবং বিশেষ করে যখন এরকম একটা পদক্ষেপ করা হলো নিকট প্রতিবেশী যারা বাংলাদেশের রাষ্ট্রের জন্মের সঙ্গে যাদের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এবং অতীতে জমানা নির্বিশেষে যে দেশটি বাংলাদেশের সংকটে পাশে দাঁড়িয়েছে। অতীতে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অনেক রকম টানাপোড়েন ছিল, কিন্তু বিএনপি কখনো এই অভিযোগ করতে পারবে না যে বাংলাদেশে কোনো একটা খাদ্যের সংকট বা কখনো জ্বালানির সংকট বা অন্য কোনো ধরনের জরুরি সংকটে ভারত পাশে দাঁড়ায়নি। তারেক রহমান এলেন না, তারপরেও কিন্তু ভারতের তরফে প্রচুর পরিমাণে পণ্য বাংলাদেশে যাচ্ছে। ফলে উচিত ছিল ভারত সরকারের এই যে আমন্ত্রণটি গ্রহণ করা, এবং ভারত সরকারকে মর্যাদা দিলে তার বিনিময়ে তারেক রহমান কি পেতেন সে কথা কিন্তু ভারতের হাই কমিশনার ঢাকায় মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছেন যে ঐতিহাসিক হতে পারত তারেক রহমানের প্রাপ্তি। আমার মনে হয় সেটি গঙ্গার জল। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।